সালাম আলাইকুম। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আমি প্রত্যাশা করছি বাই দি গ্রেস অফ অলমাইটি আপনারা সবাই ভালো আছেন। যদিও আমরা বাংলাদেশের মানুষ, আমরা গরিব দেশের মানুষ, সমস্যা সংকুল পরিবেশে আমাদেরকে লড়াই করতে হচ্ছে। তার উপর আমাদের দেশের যে রাজনৈতিক অস্থিরতা, চাকরির ক্ষেত্রেও সেটার প্রভাব পড়েছে, সেটা অস্বীকার করার সুযোগ নেই। তবে সব ধরনের অস্থিরতা কাটিয়ে উঠে যদিও আরেকটা অস্থিরতা দেখা যাচ্ছে যে একই দিনে অনেকগুলো পরীক্ষা হয়ে যাচ্ছে, কিন্তু চাকরির ক্ষেত্রে কিন্তু স্থবিরতাটা কেটে গেছে এবং এখন আগামী মাসে 44,000 পদে প্রাইমারিতে সার্কুলারের একটা সম্ভাবনা দেখা দিয়েছে। 48তম বিসিএস প্রিলিমিনারি বিশেষ হতে যাচ্ছে, এটা শিওর হয়ে গেছে, কারণ ডাক্তারদের সিলেবাস ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। তবে ডাক্তারদের এই সিলেবাসটাই শিক্ষকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে কিনা এটা নিশ্চিত করে বলা যাচ্ছে না, এটাও হতে পারে। যদি ব্যতিক্রম কিছু ঘটে সেটা জানবেন, আমরা জব কমিটমেন্টের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। প্রিয় ভাই বোনেরা, গতকাল জব কমিটমেন্টের আমাদের এই পেজটি হ্যাকারদের কবলে পড়েছিল এবং আমাদের এই পেজটা ডিলিট হয়ে গিয়েছিল। কিন্তু আমি আমার খুব ঘনিষ্ঠ হ্যাকার আছে যারা ভালো হ্যাকিং এ যারা খুব অভিজ্ঞ, তো তাদের মাধ্যমে আমি পেজটা উদ্ধার করতে সক্ষম হয়েছে, আলহামদুলিল্লাহ। তো আমরা আসলে আপনাদের জন্য কাজ করে যাচ্ছি। অনেকের সেন দৃষ্টি আমাদের দিকে পড়ে, সেগুলো কাটিয়ে উঠিয়ে আপনাদের জন্য আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের কোন জায়গা থেকে ক্লাসটি দেখেন একটু কমেন্টসে জানাবেন। ক্লাসটা আপনার ভালো লাগবে, আমি আপনাকে গ্যারান্টি দিলাম। সুতরাং কার্পণ্য না করে ক্লাসটা শেয়ার করে দিন। আপনাদেরকে বলেছি কোচিং করতে টাকা লাগবে না, একটা শর্ত সেখানে ছিল, ক্লাস শেয়ার করতে হবে। টাকাও নিব না, শেয়ারও করবেন না, তাহলে এই যে আমরা এত এত আয়োজন নিয়ে কিভাবে আমরা সামনে আগাবো বলুন? সম্ভব না। আমি বারবার বারবার বলবো আপনাকে ক্লাস শেয়ার করেন, এতে ক্লাসের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। ক্লাস শেয়ার করা আপনার মোরাল রেসপন্সিবিলিটি, আপনাকে ভালো ক্লাস দেয়া এটা আমার দায়িত্ব। আজকে সাধারণ জ্ঞানের ক্লাস নিতে সাধারণ জ্ঞানের অত্যন্ত জনপ্রিয় শিক্ষক
জব কমিটমেন্টের জনপ্রিয় সাধারণ জ্ঞানের শিক্ষক পাবেল স্যারকে ইনভাইট করা হয়েছে। ওনার ক্লাসটা করুন। যদি ভালো না লাগে সরাসরি বলে দিবেন যে রাসেল ভাইয়া আপনার শিক্ষকের ক্লাস ভালো লাগে না। যদি ভালো লাগে শেয়ার একটা করবেন না, দুইটা করবেন না, 5টা 10টা 20টা করবেন। আবারও বলছি, শেয়ারের কথা বারবার বলা ক্লাস নষ্ট করে দেয়। তো প্রিয় ভাই বোনেরা, আমি সবাইকে বলবো যে আপনারা শেয়ার করে লিখে দিবেন শেয়ার ডান, এবং সবাই দয়া করে একটু ক্লাসটাতে লাভ রিয়েক্ট ব্যবহার করেন। বেশি লাভ রিয়েক্ট ব্যবহার করলে আমরা ক্লাসের রিচটা ভালো পাবো। ইনশাআল্লাহ আপনারা যদি নিয়মিত শেয়ার করেন, এই ধরনের গবেষণামূলক ক্লাস সপ্তাহে 7 দিন দিব। ক্লাসটা আপনার আজীবনের সম্পদ হয়ে থাকবে। আজকের ক্লাসটা আপনি আগামীকালও দেখতে চাইবেন। সুতরাং ক্লাসটা শেয়ার করে টাইমলাইনে রেখে দিলে যখন ইচ্ছা দেখতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমি পাবেল স্যারকে অনুরোধ করব যে ক্লাসটা শুরু করার জন্য। আপনারা ক্লাসটা সুন্দরভাবে স্যারকে কোঅপারেট করবেন কমেন্টস করে। ইনশাআল্লাহ চমৎকার ক্লাস পেতে যাচ্ছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সামনে যে চাকরির পরীক্ষাগুলি আসতেছে সেগুলির জন্য আপনারা প্রস্তুতি নিচ্ছেন। সামনে অনেক সার্কুলার আসতেছে, সামনে প্রাইমারি শিক্ষক নিবন্ধন সহ আরো অনেক সার্কুলার সামনে আসতেছে। আর অলরেডি কিন্তু অনেক পরীক্ষা শুরু হয়ে গেছে। প্রত্যেক শুক্রবারই অনেক পরীক্ষা থাকে, 5টা 10টা 15টা, এমনকি সামনের কালকে যে শুক্রবার সেই শুক্রবার 23টা পরীক্ষা আছে। অতএব আপনারা প্রস্তুত হয়ে যান, সামনে আরো অনেক চাকরির সার্কুলার আছে এবং পরীক্ষা অপেক্ষা করতেছে। তো জিকের ক্ষেত্রে আজকে আমাদের জব কমিটমেন্টের যে চলমান আছে গবেষণামূলক প্রশ্ন সমাধান ক্লাস, তারই ধারাবাহিকতা আজকে জিকের গবেষণামূলক প্রশ্ন সমাধান হবে। তো কিরকম গবেষণা আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সেটা হলো যে জিকেতে বিশাল অনেক তথ্য, তাই না? কোথা থেকে প্রশ্ন হয়? তো আমরা গবেষণা করে বের করেছি যে যে জায়গাগুলি থেকে প্রশ্নকর্তারা বেশিরভাগ বারবার প্রশ্ন করেন সেই জায়গাগুলিকে আমরা গুরুত্ব দিয়েছি এবং সেই জায়গাগুলির প্রশ্নগুলি আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি। তো আজকের জিকের গবেষণামূলক প্রশ্ন সমাধানে আপনাদের জন্য সেরকমই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমরা সমাধান করব। তো আশা করি আপনারা শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন এবং আপনারা ক্লাসটা শেয়ার করে দিবেন। আমি আর ক্লাসের মাঝখানে বলবো না যে শেয়ার করেন, ঠিক আছে? দেখেন, প্রথম প্রশ্নটা একটু পরে, ঢাকা কখন সর্বপ্রথম বাংলার রাজধানী হয়েছিল? দেখেন এই প্রশ্নটা কতবার এসছে, 3টা বিসিএস এসছে, 28তম বিসিএস, 24তম এবং 21তম বিসিএস এই প্রশ্নটা এসছে যে ঢাকা কখন প্রথম বাংলার রাজধানী হয়েছিল। ঢাকা এ পর্যন্ত রাজধানী হয়, ঢাকা রাজধানী হয় এ পর্যন্ত, ঢাকা এ পর্যন্ত রাজধানী হয় 5বার। প্রথমবার হয় প্রথমবার হয় 1610 সালে এবং এই 1610 সালে ঢাকায় রাজধানী স্থাপন করেন ঢাকায় রাজধানী স্থাপন করেন ইসলাম খান। সবাই একটু খাতা কলম নিয়ে বসবেন। আপনারা খাতায় একটু নোট করবেন এবং কমেন্টস করবেন যে নোট ডান, অথবা স্ক্রিনশট যারা নেবেন তারা লিখবেন এসএস ডান। ইসলাম খান। এবং 1610 সালে আগে ঢাকার এই সুবা বাংলার রাজধানী ছিল বিহারের রাজমহলে। যখন সুবা বাংলার সুবেদার হন ইসলাম খান, তিনি তখন দিল্লির সম্রাট ছিলেন জাহাঙ্গীর, সম্রাট জাহাঙ্গীরের কাছে অনুরোধ করেন যে রাজমহল থেকে ঢাকায় রাজধানী স্থানান্তর করার জন্য। তখন সুবা বাংলার যে সুবাদার ছিলেন ইসলাম খান, তিনি প্রথমবার 1610 সালে ঢাকায় রাজধানী স্থাপন করেন এবং রাজধানী ঢাকার নামকরণ করেন দিল্লির তৎকালীন সম্রাট
জাহাঙ্গীরের নাম অনুযায়ী জাহাঙ্গীরনগর, এবং বিহারের রাজমহল থেকে প্রথমবার এই 1610 সালে ঢাকায় রাজধানী স্থাপন করেন। এবং দ্বিতীয়বার রাজধানী হয় দ্বিতীয়বার রাজধানী হয় 1660 সালে। 1660 সালে 1650 সালে শাহ সুজা এই রাজধানী ঢাকা থেকে আবার রাজমহলে ফিরিয়ে নিয়ে যান। পরবর্তীতে 1660 সালে যখন আবার শাহ সুজার পতন হয়, তখন আবার বাংলার সুবাহদার ছিলেন তখন মীর জুমলা। এই 1660 সালে মীর জুমলা বাংলার তৎকালীন সুবাহদার মীর জুমলা ঢাকায় রাজধানী স্থাপন করেন, আবার রাজমহল থেকে ঢাকায় স্থানান্তর করেন। দ্বিতীয়বারের মতো 1660 সালে মীর জুমলা ঢাকায় বাংলার রাজধানী করেন। প্রথমবার ঢাকাকে বাংলার রাজধানী করা হয় 1610 সালে, এবং দ্বিতীয়বার রাজধানী করা হয় 1660 সালে। এবং 1717 সালে এই 1717 সালে মুর্শিদ কুলি খান 1717 সালে মুর্শিদ কুলি খান আবার রাজধানী নিয়ে যান মুর্শিদাবাদে। সেই থেকে 1757 পর্যন্ত, সেই সিরাজউদ্দৌলার পতন পর্যন্ত বাংলার রাজধানী ছিল কোথায়? মুর্শিদাবাদ। তৃতীয়বার আবার রাজধানী ঢাকা হয়। তৃতীয়বার ঢাকাকে রাজধানী করা হয় 1905 সালে। 1905 সালে যখন বঙ্গভঙ্গ হয়, অর্থাৎ বাংলার বড় একটা প্রদেশ ছিল তৎকালীন সময় ভারতবর্ষের বাংলা প্রদেশের প্রশাসনিক সুবিধার জন্য পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা মিলে বাংলা প্রদেশ, এবং পূর্ববঙ্গ ও আসাম মিলে আরেকটা পূর্ববঙ্গ আসাম প্রদেশ, নতুন একটা প্রদেশ সৃষ্টি করা হয়। সেই পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের রাজধানী স্থাপন করা হয় ঢাকা তৃতীয়বারের মতো 1905 সালে। চতুর্থবার ঢাকা রাজধানী হয় 1947 সালে। 1947 সালে চতুর্থবারের মতো ঢাকায় রাজধানী স্থাপন করা হয়। পূর্ব পাকিস্তান তথা পূর্ব বাংলাকে যখন দ্বিজাতিত্বের ভিত্তিতে যখন ভারতবর্ষ ভাগ হয়, ভারত এবং ভারতবর্ষ এবং পাকিস্তান নামে, তখন পাকিস্তানের যে পূর্ব পাকিস্তান, এই পূর্ব পাকিস্তানের রাজধানী হয় 1947 সালে ঢাকা। অর্থাৎ চতুর্থবারের মতো ঢাকা রাজধানী হয় 1947 সালে, এবং সর্বশেষ 1971 সালে স্বাধীন বাংলাদেশের রাজধানী হয় ঢাকা পঞ্চমবারের মতো। তাহলে এখানে আমাদের প্রশ্ন ছিল সেটা হলো প্রথমবার ঢাকা কবে রাজধানী সর্বপ্রথম হয়, সেটা হলো 1610 সালে। বাকি তথ্যগুলি থেকে এই প্রশ্নে নাই, কিন্তু বিভিন্ন সময়ে সেগুলি থেকেও প্রশ্ন আসে যে ঢাকা কতবার রাজধানী হয়েছিল, সর্বশেষ কবে, এবং কোন সময়ে রাজধানী কখন হয়েছিল, কি সময়ে, কার সময়ে, এবং কোন ঘটনার প্রেক্ষিতে কখন রাজধানীগুলি হয়েছিল, এখান থেকেও প্রশ্ন হয়। তো আপনারা সবাই যারা স্ক্রিনশট নেবেন তারা স্ক্রিনশট নিয়ে লিখবেন এসএস ডান, এবং যারা নোট করতেছেন তারা নোট করে লিখবেন নোট ডান। ঢাকার সর্বশেষ রাজধানী হয় স্বাধীন বাংলাদেশের 1971 সালে, এবং সর্বপ্রথম ঢাকাকে রাজধানী করা হয় 1610 সালে, এবং 1610 সালে ঢাকায় প্রথম রাজধানী স্থাপন করেন কে? সুবাহদার ইসলাম খান। এবং সেই সময় দিল্লির সম্রাট কে ছিলেন? সম্রাট জাহাঙ্গীর। এবং সেই সময় ঢাকার নামকরণ করা হয়েছিল সম্রাট জাহাঙ্গীরের নাম অনুসারে জাহাঙ্গীরনগর। এবং 1650 সালে আবার শাহ সুজা তিনি আবার রাজধানী রাজমহলে ফিরিয়ে নিয়ে গিয়েছিলেন। পরবর্তীতে 1660 সালে আবার মীর জুমলা দ্বিতীয়বারের মতো ঢাকায় রাজধানী স্থাপন করেন। তৃতীয়বার বঙ্গভঙ্গের ফলে 1905 সালে, চতুর্থবার ভারত পাকিস্তান দ্বিজাতিত্বের ভিত্তিতে ভাগের ফলে পূর্ব পাকিস্তানের রাজধানী হিসেবে 1947 সালে ঢাকা রাজধানী হয়, এবং সর্বশেষ স্বাধীন বাংলাদেশের রাজধানী হয় 1971 সালে। পরবর্তী যে প্রশ্নটা আছে সেটা আপনারা একটু পড়েন, যে এশিয়ার দীর্ঘতম নদী কোনটি? এটাও দেখেন একটা পরীক্ষার প্রশ্ন, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, 20তম বিসিএস এই প্রশ্নটা এসছে। এবং প্রাথমিক সহকারী শিক্ষক 2011 সালে এই প্রশ্নটা এসছে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, 20তম বিসিএস এসছে, এবং
প্রাথমিক সহকারী শিক্ষক 2011 সালে এসেছে। এশিয়ার দীর্ঘতম নদী কোনটি? এশিয়ার দীর্ঘতম নদী কোনটি? হ্যাঁ, অনেকে কমেন্টস করছেন, আপনারা একটু কমেন্টস করেন। হ্যাঁ, শাহাবুদ্দিন মোল্লা খ, আয়েশা সিদ্দিকা আশা বি। হ্যাঁ, ইয়াংসিকিয়াং। এই ইয়াংসিকিয়াং হলো এশিয়ার দীর্ঘতম নদী। এই ইয়াংসিকিয়াং এর উৎপত্তি হলো তিব্বতের মালভূমি। তিব্বতের মালভূমি এবং পতন দক্ষিণ চীন সাগর। দক্ষিণ চীন সাগর। দক্ষিণ চীন সাগর। ইয়াংসিকিয়াং নদী তিব্বতের মালভূমিতে উৎপন্ন হয়ে দক্ষিণ চীন সাগরে পতিত হয়েছে। এটা হলো এশিয়ার দীর্ঘতম নদী। আপনারা একটু কমেন্টস করবেন যে পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? এই হোয়াংহু নদী হলো এশিয়ার দ্বিতীয় দীর্ঘতম নদী। দ্বিতীয় দীর্ঘতম নদী। দ্বিতীয় দীর্ঘতম নদী। দ্বিতীয় দীর্ঘতম। এশিয়ার দ্বিতীয় দীর্ঘতম নদী হলো হোয়াংহু নদী। হোয়াংহু নদীর অন্য নাম হলো পিত নদী বা হলুদ নদী। হলুদ নদী। এই হোয়াংহু নদীর উৎপত্তি কুনলুন পর্বত। কুনলুন পর্বত। পতন বোহাই সাগর। বোহাই সাগর। আপনারা একটু কমেন্টস করেন যে পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? হ্যাঁ, নীলনদ। নীলনদ পৃথিবীর দীর্ঘতম নদী। আর ইয়াংসিকিয়াং হলো এশিয়ার দীর্ঘতম নদী। আর এশিয়ার দ্বিতীয় দীর্ঘতম নদী হোয়াংহু। হোয়াংহু নদীর অন্য নাম পিত নদী বা হলুদ নদী। উৎপত্তি কুনলুন পর্বত। আর পতিত হয়েছে কোথায়? বোহাই সাগরে। আর এই গঙ্গা নদী হলো উত্তর ভারতের উত্তরাখণ্ড রাজ্যে উৎপত্তি হয়েছে। সেই হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়ে এটা বাংলাদেশেও প্রবেশ করছে পদ্মা নামে। এবং এই গঙ্গা নদীর দুইটা উপনদী আছে, একটা পদ্মা আর একটা হলো ভাগীরথী। ভাগীরথী নদী বাংলাদেশে প্রবেশ করে নাই, সেটা পশ্চিমবঙ্গ হয়ে দক্ষিণ দিকে বঙ্গোপসাগর অভিমুখে প্রবাহিত হয়েছে। এবং পদ্মা সেটা কুষ্টিয়ার মধ্য দিয়ে, অর্থাৎ রাজশাহীর দক্ষিণাঞ্চলের কুষ্টিয়া অঞ্চলের মধ্য দিয়ে বাংলাদেশে পদ্মা নামে এই গঙ্গা নদী প্রবেশ করছে। আর এই সিন্ধু নদীর উৎপত্তিও তিব্বতের মালভূমি অঞ্চলে এবং ভারত এবং পাকিস্তানের মধ্য দিয়ে আরব সাগরে পতিত হয়েছে এই সিন্ধু নদী। সিন্ধু নদীর উৎপত্তি তিব্বতের মালভূমি অঞ্চলে এবং ভারত ও পাকিস্তানের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে আরব সাগরে পতিত হয়েছে সিন্ধু নদী। আপনারা স্ক্রিনশট নেওয়া হলে লিখবেন এসএস ডান, এবং যারা নোট করতেছেন তারা লিখবেন নোট ডান। হ্যাঁ, নীলনদ। পৃথিবীর দীর্ঘতম নদী হলো নীলনদ। নীলনদ ভিক্টোরিয়া হ্রদ থেকে উৎপন্ন হয়ে ভূমধ্যসাগরে পতিত হয়েছে এবং 11টি দেশের মধ্য দিয়ে নীলনদ প্রবাহিত হয়েছে। নীলনদ 11টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এবং ভিক্টোরিয়া হ্রদে উৎপন্ন হয়ে ভূমধ্যসাগরে পতিত হয়েছে নীলনদ। আর এশিয়ার দীর্ঘতম নদী ইয়াংসিকিয়াং, যেটা তিব্বতের মালভূমি অঞ্চলে উৎপন্ন হয়ে দক্ষিণ চীন সাগরে পতিত হয়েছে। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনারা একটু প্রশ্ন পড়েন, বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা। এটাও 24তম বিসিএস এর একটা প্রশ্ন। এখান থেকে কিন্তু প্রশ্ন সব সময়, শুধু যে বিসিএস তা না, যে কোনো পরীক্ষায়, শিক্ষক নিবন্ধন বলেন, প্রাইমারি বলেন, 11 থেকে 20তম গ্রেডের যে কোনো চাকরির পরীক্ষায় এই ধরনের প্রশ্নই হয়। এই সমস্ত জায়গাগুলি থেকে প্রশ্নকর্তারা প্রশ্ন করেন, কারণ যখন যারা প্রশ্ন করেন তারা প্রশ্নকর্তারা প্রশ্নের সেট নিয়ে বসেন, সেখান থেকে তারা প্রশ্ন করেন এই সমস্ত প্রশ্নগুলি। অর্থাৎ এই সভ্যতার জায়গা থেকে অনেক প্রশ্ন হয়। এখানে আমরা মাত্র একটা সাল দিয়েছি, আরো সাল ছিল। হ্যাঁ, অনেকে অলরেডি উত্তর করে ফেলছেন। হ্যাঁ, যে মেসোপটেমীয় সভ্যতা, এই মেসোপটেমীয় সভ্যতা ছিল, মেসোপটেমীয় অঞ্চলে 4টা সভ্যতা গড়ে উঠেছিল। সবচেয়ে প্রাচীন সভ্যতা এই খ্রিস্টপূর্ব
5000 থেকে 2050 পর্যন্ত এই সভ্যতা গড়ে উঠেছিল। কোথায় গড়ে উঠেছিল? আধুনিক ইরাকে। এই মেসোপটেমিয়া অঞ্চলের বেশিরভাগ অংশ পড়েছে কোথায়? আধুনিক ইরাকে। তবে এই মেসোপটেমিয়া অঞ্চলটা ছিল হলো ইরাক, ইরান, সিরিয়া, তুরস্ক এবং কাতার। এই অঞ্চল জুড়ে মেসোপটেমিয়া সভ্যতা গড়ে উঠেছিল। তবে বেশিরভাগ অংশ পড়েছে কোথায়? এই মেসোপটেমিয়া সভ্যতার বেশিরভাগ অংশ পড়ছে ইরাকে। ইরাকে বেশিরভাগ অংশ পড়ছে। এবং এখানে এই মেসোপটেমিয়া অঞ্চলে 4টা সভ্যতা গড়ে উঠেছিল। সুমেরীয় সভ্যতা, বেবিলনীয় সভ্যতা, সুমেরীয় সভ্যতা, বেবিলনীয় সভ্যতা, অ্যাশিরীয় সভ্যতা, এবং ক্যালোডীয় সভ্যতা। তার মধ্যে সুমেরীয়গণ এই মেসোপটেমিয়া সভ্যতার সূচনা করেন। তাইলে যদি আমাদের এখানে এই মেসোপটেমিয়া না থেকে অপশনে যদি সুমেরীয় সভ্যতা থাকতো, তাইলে আমরা উত্তর করতাম কি? সুমেরীয় সভ্যতা। মানে মেসোপটেমিয়া অঞ্চলে 4টা সভ্যতা গড়ে উঠেছিল, চারটা ভিন্ন ভিন্ন সময়। তার মধ্যে প্রথম সভ্যতা গড়ে তুলেছিলেন এই সুমেরীয় জাতি। তাইলে যদি এখানে মেসোপটেমিয়া অপশনে না থেকে যদি সুমেরীয় সভ্যতা থাকতো, তাহলে আমরা উত্তর করতাম কি? সুমেরীয় সভ্যতা। এই মিশরীয় সভ্যতা গড়ে উঠেছে আধুনিক এই মিশরে, নীল নদের তীরে। এই মিশরকে কেন্দ্র করে এই সভ্যতা গড়ে উঠেছিল নীল নদের তীরে। নীল নদের তীরে এই সভ্যতাও গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব 5000 থেকে 3200 পর্যন্ত এই সভ্যতা ছিল। মিশরীয় সভ্যতা আধুনিক মিশরে গড়ে উঠেছিল এবং নীল নদের তীরে। এই চৈনিক সভ্যতা গড়ে উঠেছিল চীনে। খ্রিস্টপূর্ব 1500 থেকে 1046 পর্যন্ত এই সভ্যতা স্থায়িত্ব ছিল। 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1046 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এই চৈনিক সভ্যতা ছিল আধুনিক চীনে। এই চীনের সভ্যতা গড়ে উঠেছিল এই যে হোয়াংহো, ইয়াংসিকিয়াং এবং ইয়াংসিকিয়াং নদীকে কেন্দ্র করে ওই চৈনিক সভ্যতা গড়ে উঠেছিল প্রাচীন চীনে। এবং এই সভ্যতা ছিল 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1046 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। আর এই পারস্য সভ্যতা বর্তমান আধুনিক যে ইরান, এই ইরানেই এই পারস্য সভ্যতা গড়ে উঠেছিল। খ্রিস্টপূর্ব এই পারস্য সভ্যতার সময়কালটা ছিল খ্রিস্টপূর্ব 559 থেকে 331 পর্যন্ত। খ্রিস্টপূর্ব 559 থেকে 331 পর্যন্ত পারস্য সভ্যতা গড়ে উঠেছিল কোথায়? ইরানে। তাহলে সবচেয়ে প্রাচীন সভ্যতা মেসোপটেমিয়া সভ্যতা, এবং মেসোপটেমিয়া অঞ্চলে 4টা সভ্যতা গড়ে উঠেছিল। তার মধ্যে সবচেয়ে প্রাচীন সুমেরীয় সভ্যতা। আশা করি আপনারা এই প্রশ্নটা ক্লিয়ার হয়েছেন, এবং এই প্রশ্ন থেকে অন্যান্য জায়গা থেকে যে প্রশ্নগুলি আসতে পারে অন্যান্য অপশনগুলি থেকে, সেটাও আপনারা ক্লিয়ার হয়েছেন। শুধু যে এই প্রশ্নটাকে এই অপশনের এই সঠিক উত্তরটা দিয়ে বিবেচনা করলে হবে না, এখান থেকে কিন্তু আরো ঘুরে ফিরে মিশরীয় সভ্যতা থেকে আসতে পারে, পারস্য সভ্যতা থেকে আসতে পারে, চৈনিক সভ্যতা থেকে আসতে পারে। চৈনিক সভ্যতা গড়ে উঠেছিল কোন নদীকে কেন্দ্র করে? ইয়াংসিকিয়াং নদীকে কেন্দ্র করে এবং হোয়াংহো নদীকে কেন্দ্র করে 3টা সভ্যতা চীনে গড়ে উঠেছিল, আর একটা দক্ষিণ চীনে গড়ে উঠেছিল। আর পারস্য সভ্যতা গড়ে উঠেছিল আধুনিক ইরানে। এবং খ্রিস্টপূর্ব 559 থেকে 331 খ্রিস্টপূর্বাব্দ এই সময়ের মধ্যে পারস্য সভ্যতা গড়ে উঠেছিল কোথায়? ইরানে। আর মিশরীয় সভ্যতা নীল নদকে কেন্দ্র করে, নীল নদের তীরে আধুনিক মিশরে গড়ে উঠেছিল 5000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 3200 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন। এখান থেকে কিন্তু শুধু এই প্রশ্নটাকে একটা প্রশ্ন হিসেবে বিবেচনা করলে হবে না, এখান থেকে কিন্তু আরো অনেক প্রশ্ন আসতে পারে। এই পরের প্রশ্নটা আপনারা দেখেন, এশিয়া মহাদেশে স্বাধীন দেশের সংখ্যা কতটি? আপনারা কমেন্টস করেন পৃথিবীতে স্বাধীন দেশের সংখ্যা কতটি।
এখানে প্রশ্নটা এশিয়া মহাদেশের স্বাধীন দেশের সংখ্যা কতটি? আপনারা উত্তর করবেন পৃথিবীতে স্বাধীন দেশের সংখ্যা কতটি। এখানে যে প্রশ্নটা, এটা দেখেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড 2017 সালে, এটা একটা পরীক্ষার প্রশ্ন। পল্লী বিদ্যুতায়ন বোর্ড 2017 সালে এটা এসছে। এশিয়া মহাদেশে স্বাধীন দেশের সংখ্যা কয়টি? আপনারা উত্তর করবেন পৃথিবীতে স্বাধীন দেশের সংখ্যা কয়টি। তরিকুল ইসলাম ফয়সাল উত্তর করেছেন 100, রতন মাহমুদ উত্তর করেছেন, সুজন রাজ পৃথিবীতে স্বাধীন দেশের সংখ্যা 195টি। পৃথিবীতে স্বাধীন দেশের সংখ্যা 195টি। এশিয়া মহাদেশে স্বাধীন দেশের সংখ্যা কয়টি? 44টি। আপনারা অলরেডি অনেকেই উত্তর করে ফেলছেন, 44টি। সবচেয়ে বেশি স্বাধীন দেশ কোন মহাদেশে? সবচেয়ে বেশি স্বাধীন দেশ কোন মহাদেশে? সবচেয়ে বেশি স্বাধীন দেশ কোন সবচেয়ে বেশি স্বাধীন দেশ কোন মহাদেশে? কোন মহাদেশে? আপনারা উত্তর করেন। সবচেয়ে বেশি স্বাধীন দেশ কোন মহাদেশে? আফ্রিকা, 54টি। সবচেয়ে বেশি স্বাধীন দেশ আফ্রিকা মহাদেশে, 54টি। এশিয়া মহাদেশে স্বাধীন দেশের সংখ্যা কয়টি? 44টি। আর সবচেয়ে বেশি স্বাধীন দেশ আফ্রিকা মহাদেশে, 54টি। আর সবচেয়ে কম স্বাধীন দেশ কম হইল দক্ষিণ আমেরিকাতে। দক্ষিণ আমেরিকাতে 12টি। দক্ষিণ আমেরিকা মহাদেশের স্বাধীন দেশের সংখ্যা কয়টি? 12টি। আর আফ্রিকা মহাদেশের স্বাধীন দেশের সংখ্যা কয়টি? 54টি। আর পৃথিবীতে স্বাধীন দেশের সংখ্যা কয়টি? 195টি। এশিয়াতে স্বাধীন দেশের সংখ্যা কয়টি? 44টি। এবং উত্তর আমেরিকা মহাদেশের স্বাধীন দেশের সংখ্যা 23টি। ইউরোপে স্বাধীন দেশের সংখ্যা 48টি। ওশেনিয়া মহাদেশের স্বাধীন দেশের সংখ্যা 14টি। প্রিয় ভাই বোনেরা, আপনারা আশা করছি ক্লাসটা এনজয় করছেন। আমি জাস্ট 1 মিনিট একটা গুরুত্বপূর্ণ নোটিশ দিয়ে আবার চলে যাব। ব্যাপারটা হচ্ছে যে গবেষণা জিনিসটা আমি আপনাদেরকে বলে দিয়েছি যে স্যার যে গবেষণাটা দেখাবেন, আপনারা তো এলোমেলো পড়েন, কিন্তু গবেষণা জিনিসটা হচ্ছে এমন একটা জিনিস, এই যে স্যার কিন্তু এখানে শুধু প্রশ্নের উত্তরটাই বলে দিচ্ছেন না, 4টা অপশন ব্যাখ্যা করছেন। তো আমাদের গবেষণাটা কোন জায়গায়? গবেষণাটা হচ্ছে এই জায়গায়, যখন একজন শিক্ষক প্রশ্ন করেন তখন তিনি কিন্তু এই যে ধরেন এই প্রশ্নটা উনি দেখছেন, শিক্ষক প্রশ্ন করবেন কিভাবে? এশিয়া মহাদেশ না দিয়ে উনি বলবেন আফ্রিকা মহাদেশে স্বাধীন দেশের সংখ্যা কয়টি। প্রশ্ন কিন্তু আরেকটা হয়ে গেছে। এই প্রশ্নটা আবার এভাবে উনি করতে পারেন যে পৃথিবীতে স্বাধীন দেশের সংখ্যা কয়টি। তার মানে আপনি যদি গবেষণা করে পড়েন, শুধু ওই প্রশ্নটা পড়লে হবে না, এখান থেকে কত ধরনের প্রশ্ন হতে পারে, এটাই হচ্ছে জব কমিটমেন্টের গবেষণা, এবং এটাই স্যার দেখাচ্ছেন। তা আমি বেশি কথা বলবো না, স্যার পড়াবেন। আমি জাস্ট বলবো আগামীকাল রাত 10টায় একটা গাইডলাইন ক্লাস হবে। কি থাকবে সেই গাইডলাইন ক্লাসে? খাদ্য অধিদপ্তরে যারা পরীক্ষা দিবেন, যারা প্রাইমারিতে পরীক্ষা দিবেন, প্রাইমারিতে 44,000 পদে সার্কুলার হবে আগামী মাসে ইনশাআল্লাহ। শিক্ষক নিবন্ধন সামনে আসতেছে, এবং বিসিএস 48তম বিশেষ বিসিএস এর সার্কুলার হয়ে গেছে, 47তম বিসিএস কিন্তু পিছিয়ে দিয়েছে, 4 মাস আরো সামনে সময় আছে। বিসিএস, ব্যাংক, শিক্ষক নিবন্ধন, প্রাইমারি, খাদ্য অধিদপ্তর সহ বাংলাদেশের যে কোনো চাকরি প্রস্তুতি 4 থেকে 6 মাসে নেওয়া সম্ভব, যদি আপনি গবেষণা করে পড়েন। কিভাবে সেটা আপনি নিতে পারেন আগামীকাল রাত 10টায় সেটা প্রমাণ করবো ইনশাআল্লাহ গাইডলাইন ক্লাসে। মাত্র 4 থেকে 6 মাসে আপনি বিসিএস সহ যে কোনো চাকরি প্রস্তুতি নিতে পারবেন। আমরা জব কমিটমেন্ট কথায় না, আমরা কাজে বিশ্বাসী। আগামীকাল রাত 10টায় সেটা ইনশাআল্লাহ প্রমাণ করব। ঠিক আছে প্রিয় ভাই বোনেরা, বছরের পর বছর সময় নষ্ট না করে 4 থেকে 6 মাসে গুছিয়ে পড়ে, অল্প পড়ে, বেশি শিখে কিভাবে চাকরি প্রস্তুতি নেওয়া যায় সেটাই প্রমাণিত হবে। ক্লাসটা এনজয় করুন। স্যার চমৎকার পড়ান এবং উনি বিশ্লেষণ করে করে পড়াচ্ছেন একটা প্রশ্ন কত রকম ভাবে আসতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ। তো আপনারা যারা নোট করছেন তারা লিখবেন নোট ডান, এবং যারা স্ক্রিনশট নিছেন তারা লিখবেন স্ক্রিনশট ডান। যে এইখানে এই জায়গাটার মধ্যে সবচেয়ে বেশি স্বাধীন দেশ আসতে পারে, সবচেয়ে কম স্বাধীন দেশ যে কোনো মহাদেশ আসতে পারে এশিয়ার জায়গায়, সেগুলিও বললাম আমি। যে
ওশেনিয়া মহাদেশে 14টি, উত্তর আমেরিকা মহাদেশে 23টি স্বাধীন দেশ এবং ইউরোপে 48টি স্বাধীন দেশ, এবং পৃথিবীতে স্বাধীন দেশ আছে কয়টি? 195টি। আপনারা স্ক্রিনশট নেওয়া হলে লিখবেন এসএস ডান। এটার জায়গায় ওশেনিয়া মহাদেশ থাকতে পারে, এশিয়ার জায়গায় উত্তর আমেরিকা থাকতে পারে, ইউরোপ থাকতে পারে, আফ্রিকা থাকতে পারে, অথবা সবচেয়ে বেশি স্বাধীন দেশ কোন মহাদেশে, সবচেয়ে কম স্বাধীন দেশ কোন মহাদেশে, অথবা পৃথিবীতে স্বাধীন দেশ কয়টি আছে। যে কোনো প্রশ্ন এটার থেকে যে কোনো দিকে যাইতে পারে। আমরা পরবর্তী প্রশ্নটা দেখি যে পরবর্তী প্রশ্নটা আমাদের জন্য কি আছে। আমাদের পরবর্তী যে প্রশ্নটি একটু পড়বেন, দান সাগর ও অদ্ভুত সাগর গ্রন্থের রচয়িতা। এটাও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড 2019 সালের একটা প্রশ্ন। আরো অনেক সাল ছিল, সবগুলি সাল আসলে রাখা যায় না। দান সাগর ও অদ্ভুত সাগর গ্রন্থের রচয়িতা কে? এখানে 4টা অপশন আছে, বল্লাল সেন, লক্ষণ সেন, বিজয় সেন, হেমন্ত সেন। এই হেমন্ত সেন হলো সেন বংশের প্রতিষ্ঠাতা। সেন বংশের প্রতিষ্ঠাতা হেমন্ত সেন কে ছিলেন? সেন বংশের প্রতিষ্ঠাতা। সেন বংশের প্রতিষ্ঠাতাকে হেমন্ত সেন। এই বিজয় সেন কে ছিলেন? সেন বংশের শ্রেষ্ঠ শাসক। সেন বংশের শ্রেষ্ঠ শাসক। সেন বংশের শ্রেষ্ঠ শাসক। সেন বংশের শ্রেষ্ঠ শাসক কে? বিজয় সেন। পরীক্ষায় আসে যে সেন বংশের শ্রেষ্ঠ শাসক কে, সেন বংশের প্রতিষ্ঠাতা কে, প্রশ্ন আসে সেন বংশের শেষ রাজা কে? শেষ রাজা কে ছিলেন? লক্ষণ সেন। আর এই অদ্ভুত সাগর, দান সাগর ও অদ্ভুত সাগর গ্রন্থগুলি রচনা, দুইটা গ্রন্থ কে রচনা করেন? আপনারা উত্তর করেন। হ্যাঁ, উত্তর করছেন, অনেকেই উত্তর করছেন। লক্ষণ সেনের বাবা এই বল্লাল সেন এই অদ্ভুত সাগর, দান সাগর ও অদ্ভুত সাগর গ্রন্থ দুইটা রচনা করেন কে? বল্লাল সেন। এই বল্লাল সেন ঢাকেশ্বরী মন্দির নির্মাণ করেন। ঢাকেশ্বরী মন্দির নির্মাণ করেন কে? বল্লাল সেন। ঢাকেশ্বরী মন্দির নির্মাণ করেন বল্লাল সেন। কৌলিন্য প্রথার প্রবর্তন করেন বল্লাল সেন। কৌলিন্য প্রথার প্রবর্তন করেন কে? বল্লাল সেন। কৌলিন্য প্রথার প্রবর্তন করেন বল্লাল সেন। এবং যে ঢাকেশ্বরী মন্দির আছে, এই ঢাকেশ্বরী মন্দির নির্মাণ করেন কে? বল্লাল সেন। এবং এই দান সাগর ও অদ্ভুত সাগর গ্রন্থ দুটি রচনা করেন কে? বল্লাল সেন। কিন্তু এই অদ্ভুত সাগর গ্রন্থটি তিনি শেষ করতে পারেন না। এই অদ্ভুত সাগর গ্রন্থটি সমাপ্ত করেন কে? সমাপ্ত করেন লক্ষণ সেন। বল্লাল সেনের ছেলে লক্ষণ সেন। এই লক্ষণ সেন অদ্ভুত সাগর গ্রন্থটি সমাপ্ত করেন। এই দুইটা বই রচনা করেন কে? বল্লাল সেন। কিন্তু অদ্ভুত সাগর গ্রন্থটি তিনি সম্পন্ন করতে পারেন নাই। এটা সম্পন্ন করেন কে? এটা সমাপ্ত করেন তার ছেলে লক্ষণ সেন। তাইলে অদ্ভুত সাগর ও দান সাগর গ্রন্থ দুইটার লেখক কে? রচয়িতাকে? বল্লাল সেন। পরীক্ষায় প্রশ্ন আসে যে অদ্ভুত সাগর গ্রন্থটি সমাপ্ত করেন কে? লক্ষণ সেন। সর্বশেষ হিন্দু রাজা কে? লক্ষণ সেন। সেন বংশের প্রতিষ্ঠাতা কে? হেমন্ত সেন। সেন বংশের শ্রেষ্ঠ রাজা কে? বিজয় সেন। আশা করি আপনারা বুঝতে পারছেন, এবং স্ক্রিনশট নেওয়া হলে লিখবেন এসএস ডান, এবং যারা নোট করতেছেন তারা লিখবেন নোট ডান। এবং বল্লাল সেন ঢাকেশ্বরী মন্দির নির্মাণ করেন এবং কৌলিন্য প্রথার প্রবর্তন করেন কে? কৌলিন্য প্রথার প্রবর্তন করেন কে? বল্লাল সেন। ঢাকেশ্বরী মন্দিরের নির্মাতা কে? বল্লাল সেন। এবং এই লক্ষণ সেন ছিলেন বৈষ্ণব ধর্মের অনুসারী। বৈষ্ণব কোন ধর্মের অনুসারী ছিলেন? বৈষ্ণব ধর্মের অনুসারী ছিলেন। লক্ষণ সেন ছিলেন কি? বৈষ্ণব ধর্মের অনুসারী। এবং এই সেন রাজাদের আদিবাস ছিল দাক্ষিণাত্যের কর্ণাটকে, ভারতের। নোট ডান। কৌলিন্য প্রথা হিন্দুদের মধ্যে, আমাদের যারা হিন্দু আছেন, হিন্দু সম্প্রদায়ের মধ্যে যে বিভিন্ন জাত প্রথা আছে, সেটাই সেই কৌলিন্য প্রথার যে জাত প্রথা বিভিন্ন, এটার প্রবর্তন করেন এই বল্লাল সেন।
পরের প্রশ্নটা আপনারা একটু পড়বেন যে প্রশান্ত মহাসাগরের গভীরতম খাত। এটাও একটা পরীক্ষার প্রশ্ন। জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা 2015 সালে এই প্রশ্নটা এসেছে। জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা 2015 সালে এই প্রশ্নটা এসেছে। প্রশান্ত মহাসাগরের গভীরতম খাত। আপনারা অনেকে ছায়াবিথি, হাসি মধু, এমডি রতন মাহমুদ, একা পাখি, সাবিলা নূর, শারমিন আক্তার, বেল্লাল হোসাইন, শাহাবুদ্দিন মোল্লা, নীরব মন, তানজিলা পাখি, অনেকে আপনারা উত্তর করছেন। রায়হানুল ইসলাম শুভ, একা পাখি, মারিয়ানা ট্রেঞ্চ। প্রশান্ত মহাসাগরের গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্চ। এই মারিয়ানা ট্রেঞ্চের গভীরতা 11,033 মিটার বা 36,199 ফুট। এই পৈতৃক ট্রেঞ্চ হলো আটলান্টিক মহাসাগরের গভীরতম খাত। আটলান্টিক মহাসাগরের গভীরতম খাত। এই সুন্দর ট্রেঞ্চ হলো ভারত মহাসাগরের গভীরতম খাত। ভারত মহাসাগরের গভীরতম খাত কি? সুন্দর ট্রেঞ্চ। পরীক্ষায় এখানে প্রশান্ত মহাসাগর না থেকে যদি ভারত মহাসাগর থাকে তাহলে সুন্দর ট্রেঞ্চ, যদি আটলান্টিক মহাসাগর থাকে তাহলে পৈতৃক ট্রেঞ্চ। এবং এই মারিয়ানা ট্রেঞ্চের গভীরতা, গড় গভীরতা কত? 11,033 মিটার বা 36,199 ফুট। এবং এই প্রশান্ত মহাসাগর কিন্তু পৃথিবীর বৃহত্তম মহাসাগর এবং গভীরতম মহাসাগর। আপনারা উত্তর করবেন পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর কোনটি? বিশ্বের ক্ষুদ্রতম মহাসাগর কোনটি? পৃথিবীর গভীরতম এবং বৃহত্তম এবং গভীরতম মহাসাগর প্রশান্ত মহাসাগর। ক্ষুদ্রতম মহাসাগর কোনটি? আপনারা এটা উত্তর করবেন। তানিয়া আক্তার 11,033 মিটার 36,199 ফুট, একা পাখি সুন্দর ট্রেঞ্চ ভারত মহাসাগর, পৈতৃক ট্রেঞ্চ আটলান্টিক মহাসাগরের গভীরতম খাত, আর সুন্দর ট্রেঞ্চ হলো ভারত মহাসাগরের গভীরতম খাত। ক্ষুদ্রতম মহাসাগর হলো উত্তর মহাসাগর। তো আপনারা যারা স্ক্রিনশট নিচ্ছেন তারা এসএস ডান লিখবেন, এবং যারা নোট করছেন তারা লিখবেন নোট ডান। হ্যাঁ, বেলাল শিকদার উত্তর মহাসাগর, শাহাবুদ্দিন মোল্লা উত্তর মহাসাগর। এবং পৃথিবীতে মহাসাগর আছে কয়টা? 5টা। আপনারা সবাই স্ক্রিনশট নেওয়া হলে লিখবেন রাহেলুল ইসলাম শুভ, বাল্টিক মহাসাগর ছোট মহাসাগর না, বাল্টিক সাগর একটা, বাল্টিক ছোট সাগর, ক্ষুদ্রতম সাগর, বাল্টিক কোনো মহাসাগর না। পরের যে প্রশ্নটা, এটা আপনারা একটু পড়েন যে 1905 সাল কোন ঘটনার সঙ্গে জড়িত? এটাও একটা পরীক্ষার প্রশ্ন। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ বোর্ড 2011 সালে এই প্রশ্নটা এসছে। আরো সাল ছিল, সকল সাল রাখা একটু কঠিন, এই জন্য আমরা একটা সালই রাখি সচরাচর। 1905 সাল কোন ঘটনার সঙ্গে জড়িত? অপশনগুলি আপনারা পড়বেন একটু। মুসলিম লীগ প্রতিষ্ঠা, বঙ্গভঙ্গ, ভারত বিভক্তি, গান্ধী হত্যা। (1905) সাল কোন ঘটনার সঙ্গে জড়িত? নুরুল ইসলাম উত্তর করেছেন, একা পাখি উত্তর করেছেন, হাসি মধু উত্তর করেছেন, রায়হানুল ইসলাম শুভ। এখন আপনারা সুন্দর ট্রেঞ্চে আছেন, সুন্দর ট্রেঞ্চ থেকে আপনারা 1905 সালের ঘটনায় আসেন। 1905 সাল কোন ঘটনার সঙ্গে জড়িত? কনা আহমেদ উত্তর করছেন, মামুন খান অনন। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, আপনি কেমন আছেন? তানিয়া আক্তার বঙ্গভঙ্গ, পিটু বিনতে হাসান বঙ্গভঙ্গ, হাসি মধু বঙ্গভঙ্গ রদ সহ বইলা দিচ্ছেন হাসি মধু।
এই মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়েছে কত সালে? 1906 সালে। এই গান্ধী হত্যা হয়েছে কত সালে? 1948 সালে। ভারত বিভক্তি হয়েছে কত সালে? 1947 সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। এবং দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা কে? মোহাম্মদ আলী জিন্নাহ। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত বিভক্ত হয়েছে কবে? 1947 সালে। আর গান্ধীকে হত্যা করা হয়েছে 1948 সালে। হত্যাকারী কে? গান্ধীর হত্যাকারী কে? আপনারা গান্ধীর হত্যাকারী কে? আপনারা একটু উত্তর করেন। মহাত্মা গান্ধীর হত্যাকারী কে? মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছে কত সালে? 1906 সালে। ভারত বিভক্ত হয়েছে কত সালে? 1947 সালে। মহাত্মা গান্ধীকে হত্যা করা হয় 1948 সালে। হত্যাকারী কে? নাথুরাম গডসে। আর এই বঙ্গভঙ্গ হয় কত সালে? 1905 সালে। প্রশাসনিক সুবিধার জন্য ব্রিটিশ সরকার বাংলা প্রদেশকে ভাগ করেন। পূর্ব বাংলা এবং আসাম নামে নতুন একটি প্রদেশ সৃষ্টি করা হয় এবং পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা মিলে বাংলা প্রদেশ থাকে 1947 সালে। এবং বঙ্গভঙ্গ রদ হয় বঙ্গভঙ্গ রদ হয় এটাও পরীক্ষা প্রশ্ন আসে যে বঙ্গভঙ্গ রদ হয় কবে? 1911 সালে। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন এবং স্ক্রিনশট যারা নিচ্ছেন তারা লিখবেন এসএস ডান। নাথুরাম গডসে, হ্যাঁ নাথুরাম গডসে মহাত্মা গান্ধীর হত্যাকারী এবং 1948 সালে ওনাকে হত্যা করা হয়। এবং ভারত বিভক্ত 1947 সালে। বঙ্গভঙ্গ তাহলে 1905 সাল। 1905 সাল ঘটনাটি কিসের সাথে জড়িত? কোন ঘটনার সঙ্গে জড়িত? বঙ্গভঙ্গের সাথে জড়িত। 1905 সাল। মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছে কত সালে? 1906 সালে। ভারত বিভক্তি 1947। গান্ধীর হত্যা 1948। নোট ডান লিখবেন, এসএস ডান লিখবেন। নাইম হাসান হালদার নোট ডান। নদী খান, নাথুরাম গডসে 1947। ভারত বিভক্ত হয়েছে 1947 সালের 14 আগস্ট পাকিস্তান স্বাধীন হয়েছে এবং 15 আগস্ট ভারত স্বাধীন হয়েছে 1947 সালের। ঠিক আছে? এমডি শরীফ ভুইয়া 1947 সালের 14 আগস্ট পাকিস্তান স্বাধীন হয়েছে এবং 15 আগস্ট ভারত স্বাধীন হয়েছে। পরের প্রশ্নটা আপনারা একটু পড়বেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে মোট কতটি তফসিল রয়েছে? বাংলাদেশের সংবিধানে কতটি তফসিল রয়েছে? জান্নাতুল ফেরদৌস মিতু নোট ডান। একা পাখি, উচাইওয়াং মারমা ডান। হাসিমধু গ। এমডি রতন মাহমুদ গ। বাংলাদেশের সংবিধানে কতটি তফসিল রয়েছে? আপনারা একটু উত্তর করবেন। এবং অনুচ্ছেদ কতটি এটাও উত্তর করবেন। বাংলাদেশের সংবিধানে অনুচ্ছেদ কতটি? এখানে এই তফসিলের জায়গায় অনুচ্ছেদ আসতে পারে, ভাগ আসতে পারে, সংশোধন আসতে পারে। এই তফসিলের জায়গায় অনুচ্ছেদ আসতে পারে, ভাগ আসতে পারে, সংশোধন আসতে পারে। বলেন বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ কতটি? অনুচ্ছেদ কতটি? হাসিমধু, হ্যাঁ প্রস্তাবনা দিয়ে শুরু হয়েছে, তফসিল দিয়ে শেষ হয়েছে। এমডি সজীব হুসাইন, হ্যাঁ অনুচ্ছেদ আপনারাই বলতেছেন, আমি লিখতেছি 153টি। ভাগ কতটি বলেন? এখান থেকে তাহলে প্রশ্ন কিভাবে আসতে পারে? তফসিলের জায়গায় অনুচ্ছেদ থাকতে পারে, তফসিলের জায়গায় ভাগ থাকতে পারে, সংশোধনী থাকতে পারে। আপনারা কমেন্টস করেন যে বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কত সালের কত তারিখে? বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কত সালের কত তারিখে? এটা কমেন্টস করবেন। বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কত সালের কত তারিখে? বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কত সালের কত তারিখে? নীরব মন 4টি ভাগ নয় 11টি ভাগ।
বাংলাদেশের সংবিধান কত সালের কত তারিখে কার্যকর হয়? আপনারা একটু এই কমেন্টসটা করবেন। হাসি মধু উত্তর করছেন, মোহাম্মদ রবিন উত্তর করছেন, এমডি নাজমুস সাকিব অনেক উত্তর করছেন, রায়হানুল ইসলাম শুভ সংশোধন 17, মঞ্জুর আলম মঞ্জু উত্তর করছেন, একা পাখি উত্তর করছেন, বেলাল শিকদার উত্তর করছেন, তানিয়া আক্তার একদম সবগুলি লিখছেন, ধন্যবাদ আপনাকে। প্রিটু বিনতে হাসান, ঠিক আছে। বাংলাদেশের সংবিধান কার্যকর হয় 16 ডিসেম্বর 1972 সালে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এটা। আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। কিভাবে প্রশ্ন আসতে পারে আমাদের গবেষণার বিষয়টা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে একটা প্রশ্নকে আমরা গবেষণা করে আপনাদেরকে দেখালাম যে একটা প্রশ্ন থেকেই কত দিকে প্রশ্ন করতে যাইতে পারে, কত ভাবে প্রশ্ন হইতে পারে। সেন্ট হেলেনা দ্বীপটি কোন মহাসাগরে অবস্থিত? এটাও একটা পরীক্ষার প্রশ্ন, মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক 2019 সালে এসছে। সেন্ট হেলেনা দ্বীপ কোন মহাসাগরে অবস্থিত? সেন্ট হেলেনা দ্বীপ কোন মহাসাগরে অবস্থিত? এবং আপনারা উত্তর করবেন সেন্ট হেলেনা দ্বীপে কাকে নির্বাসন দেওয়া হয়েছিল? একজন বিখ্যাত সম্রাটকে নির্বাসন দেওয়া হয়েছিল সেন্ট হেলেনা দ্বীপে। কাকে নির্বাসন দেওয়া হয়েছিল? এবং সেন্ট হেলেনা দ্বীপ কোন মহাসাগরে অবস্থিত? একা পাখি উত্তর করেছেন, ভোরের শিশির উত্তর করেছেন, রায়হানুল ইসলাম শুভ উত্তর করেছেন, নুরুল ইসলাম উত্তর করেছেন, হৃদয় খান নো আপনারটা, তানজিলা পাখি আপনি উত্তর করেছেন, শারমিন আক্তার উত্তর করেছেন, ভোরের শিশির, হ্যাঁ, নেপোলিয়ন বোনাপার্টকে নির্বাসন দেওয়া হয়েছিল কোথায়? সেন্ট হেলেনা দ্বীপে। এই সেন্ট হেলেনা দ্বীপে নেপোলিয়নকে নির্বাসন দেওয়া হয়েছিল। নেপোলিয়নকে নির্বাসন দেওয়া হয়েছিল। নেপোলিয়নকে নির্বাসন দেওয়া হয়েছিল কোন যুদ্ধে পরাজয়ের পর? কোন যুদ্ধে পরাজয়ের পর নেপোলিয়নকে সেখানে দেওয়া হয়েছিল, নির্বাসন দেওয়া হয়েছিল? কোন যুদ্ধে বলতে পারবেন? ওয়াটারলু যুদ্ধে পরাজিত হইলে নেপোলিয়ন বোনাপার্টকে এই সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেওয়া হয়। ওয়াটারলু হাসি মধু উত্তর করছেন, ওয়াটারলু যুদ্ধ কত সালে হয়েছিল? এই ওয়াটারলু যুদ্ধ কত সালে হয়েছিল? 1815 সালে। এই ওয়াটারলু পরীক্ষায় প্রশ্ন আসে, ওয়াটারলু জায়গাটি কোন দেশে অবস্থিত? ওয়াটারলু অবস্থিত কোথায় বলতে পারবেন? ওয়াটারলু অবস্থিত কোথায়? ওয়াটারলু জায়গাটি কোথায় অবস্থিত? 1815 সালে ওয়াটারলু যুদ্ধে পরাজিত হলে নেপোলিয়ন বোনাপার্টকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেওয়া হয়। এই ওয়াটারলু জায়গাটি কোন দেশে অবস্থিত? ওয়াটারলু জায়গাটি কোন দেশে অবস্থিত? একা পাখি উত্তর করছেন, ভোরের শিশির উত্তর করছেন, মামুন খান অনন, মোহাম্মদ রবিন, লাভলি খাতুন, 18, হাসি মধু, বেলজিয়াম, হ্যাঁ বেলজিয়াম। এবং এই সেন্ট হেলেনা দ্বীপ আটলান্টিক মহাসাগরে। এই নেপোলিয়নকে নির্বাসন দেওয়া হয়েছিল আটলান্টিক মহাসাগরে। নেপোলিয়নের জন্ম কোথায়? নেপোলিয়নের জন্ম হলো কর্সিকা দ্বীপে, আরেকটা দ্বীপে, কর্সিকা দ্বীপ কোথায় অবস্থিত? ফ্রান্সে। ফ্রান্সের কর্সিকা দ্বীপে জন্ম হয়েছে কার? এই নেপোলিয়ন বোনাপার্টের। আর নির্বাসন দেওয়া হয়েছিল কোথায়? সেন্ট হেলেনা দ্বীপে। এবং সেন্ট হেলেনা দ্বীপে তিনি 1821 সালে মৃত্যুবরণ করেন। এই নেপোলিয়ন বোনাপার্ট 1821 সালে মৃত্যুবরণ করেন। কোথায়? সেন্ট হেলেনা দ্বীপে। তো আপনারা সবাই স্ক্রিনশট নেওয়া হলে লিখবেন এসএস ডান, এবং যারা নোট করতেছেন তারা লিখবেন নোট ডান। লাভলু হোসেন মারুফ, না, সিসিলি দ্বীপ হইল ইতালিতে। কর্সিকা দ্বীপ ফ্রান্সে জন্মগ্রহণ করেন
নেপোলিয়ন বোনাপার্ট। এবং নেপোলিয়ন বোনাপার্টকে বলা হয় ফরাসি বিপ্লবের শিশু এবং লিটল কর্পোরাল তার উপাধি। হ্যাঁ, নেপোলিয়নের জন্ম কর্সিকা দ্বীপ, ফ্রান্স। পরের প্রশ্নটা দেখেন, ওয়াটারলু যুদ্ধে বিজয়ী সেনাপতির নাম কি? ওয়াটারলু যুদ্ধে বিজয়ী সেনাপতির নাম কি? এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসছে, আরো অনেক সাল ছিল, 17-18 সালে এসছে, আরো অনেক চাকরির পরীক্ষায় এই প্রশ্নটা আসে, সবগুলি সাল রাখা সম্ভব হয় না। আপনারা উত্তর করবেন যে ওয়াটারলু যুদ্ধে বিজয়ী সেনাপতির নাম কি? ওয়াটারলু যুদ্ধে লাবলু হোসেন মারুফ, ভোরের শিশির, শাহাবুদ্দিন মোল্লা, একা পাখি। আপনারা সবাই উত্তর করতেছেন। রায়হানুল ইসলাম শুভ, বেল্লাল হুসাইন, লাভলি খাতুন, হাসি মধু না, নেলসন ট্রাফালগার যুদ্ধের ব্রিটিশ সেনাপতি ছিলেন। ট্রাফালগার যুদ্ধের ব্রিটিশ সেনাপতি ছিলেন, ট্রাফালগার যুদ্ধের ব্রিটিশ সেনাপতি ছিলেন নেলসন। ট্রাফালগার যুদ্ধের ব্রিটিশ সেনাপতি ছিলেন নেলসন। ট্রাফালগার যুদ্ধের ব্রিটিশ সেনাপতি ছিলেন নেলসন। এই ট্রাফালগার কোথায় অবস্থিত? ট্রাফালগার অবস্থিত স্পেনে। আর এই ট্রাফালগার যুদ্ধে বিজয়ী ছিল কে? ব্রিটেন আবার বিজয়ী হয়ে বিজয়কে স্মরণীয় করে রাখতে লন্ডনের একটা জায়গার নাম রাখেন ট্রাফালগার স্কোয়ার। লন্ডনের একটি জায়গার নাম রাখেন কি? ট্রাফালগার স্কোয়ার। নাম রাখেন ট্রাফালগার স্কোয়ার। ট্রাফালগার স্কোয়ার কোথায় অবস্থিত? ট্রাফালগার স্কোয়ার। ব্রিটেন এই ট্রাফালগার যুদ্ধে স্পেন এবং ফ্রান্সের ফ্রান্স এবং স্পেন যে জোট, সেই জোটের বিরুদ্ধে ব্রিটেন যুদ্ধে জয়লাভ করে এই ট্রাফালগার যুদ্ধে। এই ট্রাফালগার হলো একটা অন্তরীপ। এই ট্রাফালগার অন্তরীপ অবস্থিত কোথায়? স্পেনে। আর এই ট্রাফালগার যুদ্ধে বিজয়ী হয় কে? ব্রিটেন বিজয়ী হয়ে বিজয়কে স্মরণীয় করে রাখতে লন্ডনের একটি জায়গার নাম রাখেন ট্রাফালগার স্কোয়ার। ট্রাফালগার অন্তরীপ অবস্থিত স্পেনে, আর ট্রাফালগার স্কোয়ার অবস্থিত লন্ডনে। ট্রাফালগার অন্তরীপ স্পেনে, ট্রাফালগার অন্তরীপ অবস্থিত স্পেনে, আর ট্রাফালগার স্কোয়ার অবস্থিত লন্ডনে। নেলসন ছিলেন ট্রাফালগার যুদ্ধের ব্রিটিশ সেনাপতি, আর নেপোলিয়ন ছিলেন এই ওয়াটারলু যুদ্ধের পরাজিত ছিলেন। আপনারা অনেকেই উত্তর করে ফেলছেন যে ডিউক অব ওয়েলিংটন। এই ডিউক অব ওয়েলিংটন ছিলেন ওয়াটারলু যুদ্ধে ব্রিটেনের নেতৃত্বে যে মিত্রবাহিনী ছিল তার সেনাপতি ছিলেন এই ডিউক অব ওয়েলিংটন। আর জেনারেল আইজেনহাওয়ার ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের একজন মার্কিন সেনাপতি, এবং তিনি ছিলেন মিত্রবাহিনীর একজন কমান্ডার, জেনারেল আইজেনহাওয়ার। এবং পরবর্তীতে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন, জেনারেল আইজেনহাওয়ার। তাইলে উত্তরকে বিজয়ী সেনাপতি ছিলেন কে? ডিউক অব ওয়েলিংটন। ওয়াটারলু যুদ্ধের বিজয়ী সেনাপতি ছিলেন কে? ডিউক অব ওয়েলিংটন। আর নেলসন ছিলেন ট্রাফালগার যুদ্ধের বিজয়ী সেনাপতি। আর নেপোলিয়ন তো জানেন, আগের প্রশ্নটা দিয়ে আমরা দেখলাম যে ওয়াটারলু যুদ্ধের পরাজিত ছিলেন কে? নেপোলিয়ন বোনাপার্ট। আর জেনারেল আইজেনহাওয়ার ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রবাহিনীর একজন মার্কিন কমান্ডার। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তো আপনারা সবাই, হ্যাঁ, ট্রাফালগার স্কোয়ার অবস্থিত লন্ডনে, আর ট্রাফালগার অন্তরীপ এই জায়গাটা অবস্থিত স্পেনে। স্পেনের এই জায়গাটাতে ট্রাফালগার যুদ্ধে ব্রিটেন জয়লাভ করছে। জয়লাভ করার কারণে এই বিজয়কে স্মরণীয় করে রাখতে তারা লন্ডনের একটা জায়গার নাম রাখেন ট্রাফালগার স্কোয়ার। আপনার কি ক্লিয়ার? ট্রাফালগার অন্তরীপ এটা কিন্তু অবস্থিত স্পেনে। সেই স্পেনের ট্রাফালগার অন্তরীপে যুদ্ধ করছে স্পেনের বিরুদ্ধে কে? ইংল্যান্ড বা ব্রিটেন। তারা যুদ্ধে জয়লাভ করে। এজন্য ট্রাফালগারের সেই জয়টাকে স্মরণীয় করে রাখার জন্য তারা নিজেদের শহর লন্ডনে একটা জায়গার নাম রাখে ট্রাফালগার স্কোয়ার।
তাহলে ট্রাফালগার অন্তরীপ বা জায়গাটি অবস্থিত স্পেনে, আর ট্রাফালগার স্কোয়ার অবস্থিত কোথায়? লন্ডনে। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন, এবং স্ক্রিনশট নেওয়া হলে লিখবেন এসএস ডান। নাইম হাসান হাওলাদার ক্লিয়ার স্যার। মামুন খান অনন আলহামদুলিল্লাহ ক্লিয়ার। তো আপনারা আমাদের জব কমিটমেন্টের সাথে থাকবেন আশা করি, এবং আগামী সপ্তাহে আবার, কালকেই আবার আমাদের একটি গাইডলাইন ক্লাস আছে, এবং প্রত্যেক সপ্তাহে 7 দিনে আমাদের জব কমিটমেন্টে এবং রাসেল স্যার পেজে ফ্রি ক্লাস হয়, গবেষণামূলক প্রশ্ন সমাধান ক্লাস। তো আশা করি আপনারা কালকেও থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।